আমরা আজ আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রিয় স্যারকে। লকডাউনের মধ্যে আমরা প্রযুক্তির মধ্য দিয়ে তার কাছে পৌঁছেছি। তো তার কাছে একটা বিষয় জানতে চাইবো যে বর্তমান সময়ে সন্তান প্রতিপালনে বাবা মায়েদের কেমন করে দায়িত্বশীল হওয়া উচিত। এছাড়া এই লকডাউনের সময় বিশেষ করে বিভিন্ন খবরে প্রকাশিত হচ্ছে যে বিভিন্ন বাড়িতে গৃহযুদ্ধ, স্বামী স্ত্রীর মধ্যে লড়াই, আর যার কুফল ভুগতে হচ্ছে সন্তানদের। তারা নিজেরা ইনসিকিউর ফিল করছে। তো এই যে প্রত্যেকটা পরিবার তন্ত্রে ভাঙন দেখা দিচ্ছে, এটা থেকে বা পরিত্রাণের রাস্তা কি, এই দুটো বিষয়ে প্রথমে শুনবো, তারপর প্রশ্ন উত্তর এগোবে। বাবা মায়েদের পরামর্শ থেকে বাচ্চাদেরকে আমরা কি পরামর্শ দেবো সেটাতে আজকে বেশি। তারপরে বাবা মায়েদের বর্তমান সময়ে আমরা দেখছি যে সমাজ ব্যবস্থাতে একটা সমস্যা দেখা দিচ্ছে বিভিন্ন ভাবে। তো সেই সমস্যাগুলো পরিবারতন্ত্র বা পরিবারকে কেন্দ্র করে, যেমন আমরা দেখছি যে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে অনেক সময় বাবা মায়েরা ভুল করে ফেলছেন, সন্তানেরা সমাজ বিরোধী হয়ে পড়ছে, পরিবার বিরোধী হয়ে পড়ছে। এটা নিয়ে একটা দুশ্চিন্তার বিষয় আমাদের সবার কাছেই, একজন বাবা হিসাবে আমারও। এছাড়া বর্তমান যে লকডাউন চলছে, সবাই জানি আমরা যে করোনার জন্য সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর সমস্যা, এবং আমরা লকডাউনের মধ্যে থেকে সবাই যুক্ত হতে পেরেছি একসঙ্গে, এবং স্যারকেও পেয়েছি আমাদের মধ্যে। তো কয়েকটা বিষয় একটু আলোচনা করতে চাই, জেনে নিতে চাই যে লকডাউনের মধ্যে আমরা বিভিন্ন খবরের কাগজের বা বিভিন্ন চ্যানেলে খবর পাচ্ছি, বাড়িতে বাড়িতে পারিবারিক অশান্তি, গৃহযুদ্ধ, যার পরিণতিতে ছেলে মেয়েদের ভুগতে হচ্ছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, তাদের মধ্যে সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে, তারা পরিবারের বিরুদ্ধে চলে যাচ্ছে, বাবা মায়ের ভালোবাসার বিরুদ্ধে চলে যাচ্ছে। তো এর থেকে আমরা কিভাবে পরিবার তন্ত্রকে টিকিয়ে রেখে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি, সবার মধ্যে একটা সুন্দর সম্প্রীতি বজায় রেখে, এই বিষয়ে স্যারকে পেয়েছি আমরা আমাদের মধ্যে। আমরা প্রযুক্তির মধ্য দিয়ে পৌঁছে গেছি স্যারের কাছে। এই বিষয়টা গভীরভাবে আমাদেরকে নাড়া দিচ্ছে মনের মধ্যে। এই বিষয়ে স্যার যদি আমাদেরকে কিছু বলেন। বিষয়টা দুটো দিক থেকে ভাবার, হলো বাচ্চাদের দিক থেকে, আরেকটা হলো বাবা মায়েদের দিক থেকে। এই বিশেষ করে এই লকডাউন পিরিয়ডে সারাদিন বাইরে যাওয়া যাচ্ছে না, ঘরের মধ্যে সেই দু চারটে প্রাণী, নিজেদের মধ্যে সারাক্ষণ সবকিছু ইন্টারাকশন, তো জটিলতা সৃষ্টি হচ্ছে। এরকম প্রচুর খবর আসছে, অনেকেই লিখেছেন, অনেকেই বলেছেন যে এটা নিয়ে যদি কিছু পরামর্শ, তো বাবা মায়েদের পরামর্শ এবং বাচ্চাদেরও পরামর্শ দেওয়ার মতো। তো আমরা বাচ্চাদের পরামর্শটা দিয়ে শুরু করি, বাবা মায়েদেরটাও থাকবে, বাবা মায়েদেরটা নিয়ে আরো বিস্তারিত ভাবে আরো কোনোদিন করা যাবে। তো লকডাউন কথাটাকে আমরা একটা বিপদের আকারে নিয়ে নিচ্ছি বেশিরভাগ লোকজন। চাইনিজ ভাষায় ক্রাইসিস কে উইচি বলে। উই মানে হলো ডেঞ্জার, বিপদ, আর সাথে সাথে কি মানে কি মানে অপরচুনিটি, সুযোগ। ইকোনমিক্স এর ভাষাতেও বলে যে যখনই কোনো ইকোনমিক ক্রাইসিস হয়, তারপরে গ্রেটার অপরচুনিটি ক্রিয়েট হয়। তো ইউনিভার্সের এটা নিজস্ব রাস্তা, মানুষকে একটা স্তরে উন্নীত করা, চেতনার স্তরে উন্নীত করা। গতকালকে আমরা আইনস্টাইনের চিঠি নিয়ে বলছিলাম, তার মেয়েকে উনি চিঠি দিয়েছেন অনেক, তার মধ্যে একটা চিঠি বলেছেন যে এখন তো বলাই যাবে না মানুষকে, আমি মারা যাওয়ার পরে কয়েক ডিকেড পরে যখন মানুষের চেতনা একটু অ্যাডভান্স হবে, তখন তুমি
এই চিঠিগুলো প্রকাশ করার ব্যবস্থা করুন। মানে আইনস্টাইন বুঝেছিলেন তখন পৃথিবীর চেতনা ওই স্তরে নেই যেটা ওই চিঠিটা বুঝতে পারবেন। তো এখন এই চিঠিটা প্রকাশ হয়েছে, আমাদের কাছেও এসছে, আমরা প্রচুর লোকের মধ্যে পৌঁছে দিয়েছি, আমরা একটা ক্ষুদ্র মাধ্যম হতে পেরেছি। মানে এখন চেতনা কিন্তু বাড়ছে। লকডাউনে যেরকম বাড়িতে সমস্যা হচ্ছে, আবার ইন্ট্রোস্পেকশনও হচ্ছে। তো বাচ্চাদের বিভিন্ন জিনিস করার দরকার আছে এই সময়টাতে, তার কিছু পরামর্শ আমি দেবো। আমি এই মুহূর্তে যদি আরো কিছু বলার থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, আমি চাইবো প্রশ্নগুলো খুব সংক্ষেপে করে ফেললে আমি একসাথে উত্তরগুলো দিতে পারবো, তাহলে সুবিধা হবে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। এখন বিশেষ করে ছেলেমেয়েরা মোবাইলের প্রতি তো ভীষণভাবে আকৃষ্ট, তবে লকডাউনে ওর পরিমাণটা আর একটু বেশি পরিমাণে বেড়ে গেছে এবং সেই কারণে পিতামাতারা আরো বেশি একটু দুশ্চিন্তায় আছে। তো এই মোবাইলটা কিভাবে নিয়ন্ত্রণে একটু রাখা যেতে পারে এই লকডাউনের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে, এই ক্ষেত্রে একটু যদি স্যার বলেন কিছু। ঠিক ঠিক। আর কারো কিছু প্রশ্ন? স্যার এই সময় আমার একটা প্রশ্ন, এই সময় বাবা মায়েদের কাছ থেকে বাচ্চারা অতিরিক্ত সময় পাচ্ছে, ফলে তাদের একটা আবদার করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। ওই দিদির প্রশ্ন ধরেই বলি, ফলে বাবা মারা আবদারের পরিমাণ কমাতে বা বাবা মাদের কাছে বাচ্চারা বেশি ঘ্যান ঘ্যান করছে, একটু মানে বেশি করে তাদের সাথে থাকতে চাইছে, কিন্তু বাবা মায়েরা সেটাকে করার জন্য তাদের হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছে বা কার্টুন ধরিয়ে দিচ্ছে। এবারে এই কার্টুনের ক্ষতিকারক প্রভাব কি কি হতে পারে ভবিষ্যতে, তাদের কৃষ্টি এবং সৃষ্টির মনগুলোকে কিভাবে ক্ষতি করতে পারে, সেটার প্রভাব যদি আপনি বলেন, এবং তার সম্ভাব্য উপায় কি হতে পারে এখান থেকে বেরোনো, সেটা যদি বলেন ভালো হয়। কারো কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন রয়েছে। দিদি যেটা প্রশ্ন করলেন যে অনলাইন লার্নিংটার জন্য বাচ্চাদের এখন প্রচুর পরিমাণে মোবাইলের কাছে বা ইলেকট্রনিক গ্যাজেটস, ল্যাপটপ হোক, এতে প্রচুর পরিমাণ স্ট্রেস জমা হচ্ছে আরো বেশি পরিমাণে। কারণ আমরা জেনারেলি সাধারণ সময়ে তো বাচ্চাদের ইলেকট্রনিক গ্যাজেটস থেকে একটু দূরে রাখার চেষ্টা করি, বাট এখন এই ফ্রেজের তো উপায় নেই। সেক্ষেত্রে আমরা কি কোনো কিছু এরকম করতে পারি, এক্সারসাইজ বা কিছু, মানে এই বিষয়টাকে, এই স্ট্রেসটাকে হ্যান্ডেল করার জন্য বাচ্চাদের ক্ষেত্রে? আর স্যার, বাচ্চারা জেনারেলি একটা রুটিনের মধ্যে থাকে সব সময়, তো এখন সেই লকডাউন ফেজে সেই রুটিনটাকে মেনটেন করা কতটা গুরুত্বপূর্ণ এবং বাবা মায়েরা কিভাবে করবে বা টিচার হিসেবে কিভাবে গাইড করবে, এটা যদি একটু আলোকপাত করেন। আর কেউ? আমার একটা কোশ্চেন ছিল, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বড়রা নিজেরাই ফোনে সারাদিন ব্যস্ত থাকে, মানে তারা নিজেদের সন্তানদেরকে সময় দিতে পারছে না এবং বাচ্চাদেরকে দূরে থাকতে বলেন। তেমনি চায় যে বাচ্চারা শরীর চর্চা করুক, কিন্তু নিজেরা তারা করতে চাচ্ছে না, নিজেরা করতে চায় না, তারা বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ফোর্স আপ করে করার জন্য, ফলে নেগেটিভ চলে আসছে। তেমনি গার্জেনরা চায় যে তার বাচ্চারা এই সময়টাও, লকডাউনের পিরিয়ডটায় পড়াশোনা করুক, কারণ তারা তাদের ভালো চায়, তারা চায় যে তারা এতেই ডুবে থাকুক। কিন্তু এক্ষেত্রে তাদের মধ্যে যান্ত্রিকতার সৃষ্টি হচ্ছে। আরেকটা কথা, এটা তো খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ সন্তান তাদের মা বাবাকে দুজনকেই একজন ভালো মতন পর্যবেক্ষণ করার সময় পাচ্ছে, তার সঠিক সময়ে সঠিক বীজটা বপন করা। তো এই ক্ষেত্রে কিভাবে মা বাবারা তাকে গাইড করবে, কিভাবে বীজটা বপন করবে, কি কি ক্ষেত্রে করা যায়, সেটা নিয়ে যদি বলেন। সুন্দর প্রশ্ন। আর কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, অনেক কটা প্রশ্ন এসছে, আরো দুই একটা হয়তো আমার মনের মধ্যে আসছে, মিলিয়ে মিশিয়ে বলছি। যেরকম ক্রাইসিস কথাটাকে বলছিলাম, একটা বিপদ মনে হয়, কিন্তু এতে একটা সুযোগ লুকিয়ে আছে প্রত্যেকটা জায়গাতেই। যেরকম এখন ঘরে বন্দি আছে, অনলাইন লার্নিং চলছে, যারা অনলাইনে যুক্ত আছে তার তো একটা সময় সীমাবদ্ধতা আছে, ওই সময় তো তাদের কাছে মোবাইল থাকবে। বাকিটা যাদের অনলাইন লার্নিং হচ্ছে না, সব জায়গায় তো সম্ভব না,
সেক্ষেত্রে বাবা মাকেই, বাড়ির যারা অভিভাবক আছেন তাদেরকেই গাইড করতে হবে। সেটা কিভাবে হবে সেগুলো আমি একদম ডিটেলসে সবকটা পয়েন্টকে বলছি। প্রথম কথা হলো, ডিসিপ্লিন মেক্স এ পার্সন গ্রেট। ডিসিপ্লিন না থাকলে জগৎ সংসারে টেকা যায় না। যেখানে ডিসিপ্লিন নেই সেখানে ধ্বংস। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড একটা বিউটিফুল ডিসিপ্লিনে চলছে। প্রত্যেকটা তারা, প্রত্যেকটা গ্যালাক্সি, প্রত্যেকটা প্ল্যানেট তাদের নির্ধারিত ওয়েতে, প্রচন্ড ডিসিপ্লিন ওয়েতে চলছে। তাই বিশ্ব সংসার টিকে আছে। ডিসিপ্লিন কথার মধ্যে না একটা কিছু লুকিয়ে আছে। ইংরেজিতে ডিসাইপল কথাটা, বাংলায় ডিসিপ্লিন মানে হলো শৃঙ্খলা। শৃঙ্খলা মানে যেন একটা শিকল, এতে বাধা। ডিসিপ্লিন ডিসিপ্লিন না থাকলে কিন্তু মানুষ সফল হতে পারে না। আর এখন ঘরে বন্দি আমরা, করোনাতে কতদিন বন্দি এটা কিন্তু কেউ বলতে পারছে না। 3rd মে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে বলেছেন। এটা তো একটা ফেজ, এরপরে হয়তো আরো চলতে পারে। মানে যা বোঝা যাচ্ছে এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না। যেটাই প্রেডিক্ট করবে সেটাই বাস কোনো সাইন্টিফিক বেস নেই। কবে কমবে, কিভাবে কমবে, এই জিনিসটা যেন চলতেই থাকবে। তারপরে আস্তে আস্তে রিল্যাক্স করে করে যখন বুঝতে পারবে যে না সংখ্যা কমছে, তখন কন্ট্রোলড ওয়েতে এই অবস্থা থেকে মানুষ বেরোবে। তার মানে এটা দীর্ঘদিন ব্যাপী চলতে পারে, অনেক কিছু সিস্টেম বদলে দিতে পারে। তো বাচ্চারা কিভাবে এফেক্টেড হবে, এবং বাচ্চারা তো আমাদের মতো বললেই ওরা ঘরে বসে থাকতে পারবে না। ওরা চঞ্চল, ওরা না খেলাধুলা করে, ওরা কিছু একটা না করে থাকতে পারে না। কিছু না কিছু করতেই হবে। বড়রাই কিছু একটা না করে থাকতে পারে না, আর বাচ্চাদের কথা কি বলবো। তোদের বিভিন্ন কাজে এনগেজ রাখতে হবে, এবং সেই কাজগুলো কি সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ডিসিপ্লিন ওয়েতে সেই কাজগুলোকে এনগেজ করতে পারলে ওদের সাথে, তাহলে খুব সুন্দর হয়। তো প্রথমে আমি বলবো, আমরা কিছু টেকনিক শেখাই মেমোরিতে, অনেকে করেছেন। সেই টেকনিক গুলো যেন তারা প্র্যাকটিস করেন। বিভিন্ন টেকনিক আছে, সেগুলো এখানে টেকনিক গুলো বিস্তারিত বলা সম্ভব না, কিন্তু এগুলো মেমোরি, কনসেন্ট্রেশন, মাইন্ড পাওয়ার ডেভেলপমেন্টের জন্য সেই টেকনিক গুলো প্র্যাকটিস করবে। হোমওয়ার্ক অনলাইনে করলে যেটা থাকবে সেটা সবার আগে করে ফেলতে হবে। স্টুডেন্টদের জন্য বলছি, বাচ্চাদের মধ্যে বেশিরভাগই স্টুডেন্ট। তারপরে বাড়িতে যারা বাবা মায়েরা বা গার্জেনরা তাদেরকে পড়াশোনা দেখাচ্ছেন, তাদেরও হোমওয়ার্ক যেন একদম খুব তাড়াতাড়ি করে ফেলে। হ্যান্ড রাইটিংটা ভীষণ ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আমি লেখাপড়ার ব্যাপারটা আগে বলে দিই। হ্যান্ড রাইটিং সুন্দর করা কিন্তু এটা একটা সময়, কোনো তাড়াহুড়ো নেই। হ্যান্ড রাইটিং ঠিক থাকলে অনেক কিছু ভালো হয়। তো ডিসিপ্লিন আনতে হবে, রেসপন্সিবিলিটি নিজেদের মধ্যে নিতে হবে, রেসপন্সিবল করতে হবে। বাবা মায়েদের কাছে এটা একটা সুযোগ। সময়টাকে সঠিক ইউজ করতে হবে। খাওয়া দাওয়ায় একটু নিয়ন্ত্রণ করতে হবে। এই সময় বাড়িতে আছি বলে কিছু কিছু বাড়িতে দিন রাত খাওয়া দাওয়া চলছে, ওটাতে নিয়ন্ত্রণ। সঠিক রেস্টও যেন নেয়, সঠিক পরিমাণে ঘুমোয় যেন, খেলাধুলা, কিছু কাজকর্ম, হবি, সমস্ত কিছু যেন একটা ব্যালেন্স করতে পারে। যেরকম স্টোরি রিডিং, স্টোরি টেলিং, স্টোরি রাইটিং, প্রত্যেক দিন কিছু না কিছু একটা নিয়ে ওরা লিখুক। সে মাতৃভাষায় লিখুক, ইংরেজিতে লিখুক। এটা একটা ডেইলি হ্যাবিট করা। যেরকম ডেইলি হ্যাবিট কিছু ইংরেজি ওয়ার্ড, আমাদের দেশে এখন ইংরেজিটা বন্ধ হয়নি, তো ইংরেজি ওয়ার্ড যদি এখন প্রত্যেকদিন কেউ 2, 4, 5টা ডিসিপ্লিন ওয়েতে শেখে, তাহলে ইংরেজিটা কোথায় উঠে যাবে তারা কল্পনা করতে পারবে। এবং এক জীবনভর খেলার মতো করে, বেশি দরকার নেই, 3টে ওয়ার্ড শেখে, এবং সারাদিন এই 3টে ওয়ার্ড পকেটের মধ্যে থাকবে, বিভিন্ন জায়গায় ইউটিলাইজ করবো মনে মনে। প্রত্যেক দিন একটা সময় করে 10খানা করে অঙ্ক, ইংরেজি আর অঙ্কতেই বেশিরভাগ মানুষ কাঁচা হয় স্টুডেন্ট। 10টা করে অঙ্ক সেলফ ডিসিপ্লিন রয়েছে, অথবা বাড়িতে কেউ দেখিয়ে দেবে। এইটুকু
স্টোরি রিডিং, রাইটিং, টেলিং এর মধ্যে দিয়ে তাদের ক্রিয়েটিভিটি, তাদের লেখা, তাদের ভাবনা চিন্তার বিকাশ হবে। আর ইংলিশ ওয়ার্ড, ম্যাথস, এই দুটো সাবজেক্টের গভীরতা বাড়াবে। কিছু এক্সারসাইজ করতে হবে, যে এক্সারসাইজ গুলো আমরা মেমোরি ক্লাসের স্টুডেন্টদের শেখাই। সুপার ব্রেন যোগা, যেটা ব্রেইনের ইন্টেলিজেন্স লেভেল বাড়িয়ে দেয়। সুপার ব্রেন প্রাণায়াম, শ্বাসের গভীরতা বাড়িয়ে জীবনের গভীরতা বাড়িয়ে দেয়। সুপার ব্রেন মেডিটেশন, ধ্যান করলে আমাদের মাইন্ড কনসেন্ট্রেট করে বেশি, সমস্ত সমস্যার সমাধান হতে থাকে। এছাড়া এই এক্সারসাইজ গুলো ছাড়া আরো কিছু খেলাধুলা যেরকম আছে, কেউ সুডোকু খেলতে পারে, চেস খেলতে পারে। বাচ্চাদের আবৃত্তি, নাচ, গান, বাজনা, এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলোকে টাইম বেঁধে ডিসিপ্লিন ওয়েতে, মানে একদম রুট ডিসিপ্লিন না, কিছু ফ্লেক্সিবিলিটি থাকবে, কিন্তু টোটাল জিনিসটাকে রেখে যার যেটা পছন্দ একটা ডেইলি রুটিন বানিয়ে ফেলতে হবে। ডেইলি ডায়েরি লিখতে পারলে খুব ভালো হয়। সারাদিন কি করলে, আমি বাচ্চাদের জন্য বলছি যারা লেখাপড়া করছে, কোনটা কিরকম লাগলো, পাখি দেখা, পাখির শব্দ শোনা। আমরা এখন প্রচুর পাখির শব্দ শুনতে পাচ্ছি। নেচার এত মানে কি বলবো, এত উদার হয়ে গেছে এখন। তো গাছপালা পরিচর্যা করা, মনে মনে গাছপালা পশু পাখির সাথে কিছুক্ষণ কথা বলা, মানে এতে বিশাল মানসিক বিকাশ হয়। এই সমস্ত জিনিস প্লাস নিজের ভাবনাগুলোকে ডায়েরিতে লেখা, ডায়েরিতে কৃতজ্ঞতা জানানো, গ্র্যাটিটিউড ডায়েরি বলে, দিনের সবকিছুর জন্য সবাইকে কৃতজ্ঞতা যখন জানাবে বাচ্চারা, এবং বাবা মায়েদেরও সেই হ্যাবিট গুলো বাচ্চাদের সাথে সাথে করলে একটা ভেতর থেকে একটা বোধ জন্মাবে, ভালো মানুষ হওয়ার বোধ, যেটাকে আমরা বলি সংস্কৃতি দেয়া নিজেদের ছেলে মেয়েদের, গুড ভ্যালুস, ওগুলো দেয়া। বাড়ির কাজকর্মে ওদের হাত লাগানো, হেল্প করা, কারণ ওরা বড় হয়ে না তারপরে তাদের কাজ করতে হবে। তো ছোট বয়স থেকে এটা একটা সময় বাবা মাকে তাদের কাজে হেল্প করা, গড়ে ওঠা, কেয়ারিং, শেয়ারিং হওয়া, এই জিনিসগুলো খুব দরকার। তার সাথে বাবা মায়েরা তাদের মধ্যে এই যে মূল্যবোধের শিক্ষাটা দেবেন, নিজেরা উদাহরণ তৈরি করবেন, নিজেরা সেটা করে দেখাবেন। বাচ্চারা না একটা গভীরে ভাবলে, বাচ্চারা শুধু আমরা যে কথাগুলো বলি, আমরা যেটা করছি সেটা নকল করে না। বাচ্চারা আমাদের এনার্জিটাকে, আমাদের ভাবনাটাকে এনার্জেটিক্যালি নকল করে। বাড়িতে বাবা মায়ের মধ্যে যুদ্ধ চলছে, ঠান্ডা যুদ্ধ, মানে ভাবনা চিন্তায় বোধে একটা সেপারেশন চলছে, ওয়াননেস নেই, হিংস্রতা চলছে বা ঝগড়া চলছে, মনোমালিন্য চলছে। এই দুজনের মধ্যে যখন এই ভাইব্রেশনটা আছে, বাচ্চার মধ্যে অটোমেটিক যায়। এই গভীর জিনিসগুলো মানুষ বোঝার চেষ্টা করে। আর এখানেই নিজেদের অহংকার দেখাতে গিয়ে, নিজেদের মধ্যে বিরোধিতা দেখাতে গিয়ে, এই যে একজন প্রশ্ন করলেন যে বাড়িতে অশান্তি বাড়ছে, শুধু অশান্তি বাড়ছে, একটা খুব ডেঞ্জারাস, আমরা একটা ভিডিও করেছি, অডিও করেছি, ভারতবর্ষে এই বিগত 3-4 সপ্তাহে মোর দেন 89% পর্নোগ্রাফি বেড়েছে। প্রচন্ড যন্ত্রণার ব্যাপার। ঘরের মধ্যে হচ্ছে এগুলো সব, মানে ঘরের মধ্যে কিরকম ভাইব্রেশন চলছে সবার ভেতর থেকে, একজনের ভেতর থেকে বেরোলেই বাকিদের মধ্যে কি যাচ্ছে, উগ্রতা, যৌনতা, নগ্নতা। কি কালচারাল মোরাল ভ্যালু শেখাবে ছেলে মেয়েদের বাবা মায়েরা যখন তারা পর্নোগ্রাফিতে ডুবে আছে? তো নিজেদের উদাহরণের মধ্যে দিয়ে ভালো জিনিসগুলো প্রতীত করতে হবে। এটা ছেলে মেয়েদের তৈরি করা একটা নতুন সময়। আমরা অনেকে হয়তো ছেলে মেয়েদের তৈরি করতে ভুল করেছি, কারণ এই জীবন সুযোগ দেয় না, প্রত্যেকদিন বাচ্চারা বাড়তেই থাকে, আমাদের দেখে দেখে শেখে। তো আমরা যেরকম চাই আমাদের ছেলে মেয়ে হয়ে যাক, এক্স্যাক্টলি সেই রকম আমরা হয়ে যাই। আমাদের ভাইব্রেশন থেকে ওরা ভালো ভাইব্রেশনটা পাবে, বাচ্চারা আমাদের দেখে বেশি শেখে। এই জন্য হাসি খুশি থাকা, অপ্রয়োজনীয় কথা বলা, অপ্রয়োজনীয় কাজ করা, এইগুলোর থেকে একটু বিরত থাকতে হবে।
সঠিক জিনিসগুলো করতে হবে। যেগুলো আমরা বাচ্চাদেরকে বলছি সেগুলো আমাদেরও করতে হবে। আমরা ওদের পড়তে বলছি, আমরা কেন করছি না? আমরা ওদের ডিসিপ্লিন হতে বলছি, অপ্রয়োজনীয় কথা বলতে মানা করতে বলছি, ফোন না ঘাঁটতে বলছি, টিভিতে ফালতু জিনিস না দেখতে বলছি, আর আমরা সেগুলো করছি। আমরা বলছি টাইম পাস কি করে করব, আমাদের তো সব পড়াশোনা হয়ে গেছে, এবার তোদের কাজ তোরা কর। মূর্খের যুগ। একটা ঘরের মধ্যে কেউ টিভি দেখছে, কেউ অন্য কিছু করলে আরেকজন বসে পড়তে পারে? পড়াশোনা কি বসলেই হয়ে যায় না? তো সেই পরিবেশ দিতে হবে। বাবা মায়েরা উদাহরণ হবেন। যে একজন প্রশ্ন করেছেন না, নিজেরা হাতে ফোন, নিজেরা এক্সারসাইজ করছেন না, নিজেরা পড়ছেন না, এতে বিরূপ প্রতিক্রিয়া হয়। বাচ্চারা বাবা মাকে নর্মালি তো নকল করে। এবার নিজেদের সন্তানের বিকাশের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ সুযোগ কিন্তু বাবা মায়েরা একটা পেয়েছেন। আবার নতুন করে বীজ বপন করার সুযোগ পেয়েছেন। যা হয়ে গেছে হয়ে গেছে। এখন প্রচুর সময় দিতে পারছেন, কোনো তাড়াহুড়ো নেই, বাইরে ভাগ দৌড় নেই। এই সময় আবার নতুন করে বীজটা বপন করুন, ভালো বীজ। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ, আমরা যে যে সংস্কৃতি তার মধ্যে ভালো মূল্যবোধ লুকিয়ে আছে, সেগুলো নিজেরা এক্সাম্পল হয়ে আমাদের থেকে বাচ্চারা অটোমেটিক শিখবে, ওদেরকে শেখাতে হয় না। হ্যাঁ, অনলাইন মিটিং এ, এই লার্নিং এ আর অনলাইন থাকার বেশি সময় হওয়ার জন্য ইলেকট্রনিক গ্যাজেট এফেক্ট করছে। বাচ্চাদের স্ট্রেস রিলিজ করতে কি করণীয় একজন জানতে চেয়েছে। 21 দিনে মানুষের হ্যাবিট চেঞ্জ হয়। যদি একটা সুন্দর রুটিন করে ফেলতে পারি এর মধ্যে, তাহলে আমাদের হ্যাবিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই রুটিনে এক্সারসাইজ আনা, সঠিক খাওয়া দাওয়া, খাওয়াতে নিয়ন্ত্রণ আনা, এরম খাবার খাওয়ানো, ইমিউনিটিকে স্ট্রং করা। বাবা মায়েদের কাছে একটা বিশাল বড় সুযোগ। আগে বাচ্চারা প্রচন্ড জেদ করতো, জাঙ্ক ফুড দাও, ফাস্ট ফুড দাও, এটা না হলে এটা করবো না, এটা না হলে এটা করবো না। এখন এইগুলো এমনিতেই বন্ধ হয়ে আছে। এই সুযোগে বাচ্চাদের ভালো খাবার, একদম ন্যাচারাল খাবার, যত কম ভাজাভুজি দিলে ওদের ইমিউনিটিটা স্ট্রং হবে। ভালো জিনিস, হার্বাল জিনিসগুলো, ভেষজ জিনিসগুলো ওদেরকে দিলে ওদের স্ট্রেংথ বাড়বে, ইমিউনিটি ভালো হবে। বাচ্চারা, একজন বলছিলেন যে বাবা মাদের বিরক্ত করছে, জ্ঞান জ্ঞান করছে, কারণ ওদের কোনো ভালো একটা রুটিন পায়নি, কোনো একটা আদর্শ পায়নি এই সময়টা কি করে পার করবো। তাই এর থেকে রেহাই পেতে বাবা মায়েরাও কার্টুন দেখার জন্য দিয়ে দিচ্ছে, মোবাইল দিয়ে দিচ্ছে, ট্যাব দিয়ে দিচ্ছে। আর বাচ্চারা সাময়িকভাবে হয়তো নিজেদের ওইটার মধ্যে ডুবে যাচ্ছে, কিন্তু ওদেরকে এই মহামূল্যবান সময়টা নষ্ট হচ্ছে। ওদেরকে যদি টিভি মোবাইল দিতেও হয় না, বাবা মায়েরা সাথে থাকবেন সবসময়, ইন্ডিপেন্ডেন্টলি দেবেন না, ওতে না ওদের জীবনে ক্ষতি করে। ঘুমানোর 4 থেকে 6 ঘন্টা আগে ওরা যেন কোনো ইলেকট্রনিক গ্যাজেট এর কাছে না থাকে। যারা অনলাইন পড়াশোনাও করছে তারা যেন অন্তত 3 ঘন্টা আগে মোবাইল ট্যাব থেকে দূরে সরে যায়, কারণ ওটা থেকে যে হরমোন আমাদের ঘুমের জন্য দরকার, মেলাটোনিন হরমোন, ইলেকট্রনিক গ্যাজেট থেকে যে রেডিয়েশন হয়, সেই হরমোন নিঃসরণে বাধা দেয়, ঘুম হয় না। আর ঘুম না হলে আস্তে আস্তে বিরক্তি ভাব বাড়বে, ঘ্যানর ঘ্যানর ভাব বাড়বে, যন্ত্রণাগুলো বাড়বে, বাচ্চাদের কনসেন্ট্রেশন আসবে না, প্রত্যেকটা জিনিসের গভীরতা আসবে। গভীরতা আনা খুব দরকার। আমি একটা ছোট্ট গল্প বলি, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। এই গল্পটা টোটাল জিনিসটাকে হয়তো সামারাইজ করবে। বাচ্চাদের ক্লাসে আমি এই গল্পটা সবগুলো বলি। এক বিল্ডার ছিলেন, বিল্ডিং বানাতেন। তার একজন ম্যানেজার ছিল। সেই ম্যানেজার 15 বছর বয়স থেকেই ওই বিল্ডারের সাথে কাজ করে। এখন ম্যানেজারের বয়স 65 বছর। 50 বছর ধরে ওই একই বিল্ডারের সাথে কাজ করে আজকে ওই ব্যক্তি বাচ্চা থেকে ম্যানেজার হয়েছে। ম্যানেজারের ছেলে মেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়ে বাবাকে বলছে, বাবা এই কঠিন কাজ, সকাল বেলায় বেরিয়ে যেতে হয়, দুপুরে আসতে পারো না, রাত্রি বেলায় ফেরো, কোনোদিন ঠিক নেই, 9টা 10টা 11টায়, আবার পরের দিন সকালে বেরিয়ে যেতে হয়, এই কঠিন কাজ, বয়স হয়েছে তোমার অনেক, এবার ছেড়ে দাও, আমরাও তো দাঁড়িয়ে গেছি, কিছু তো করছি, আর কি দরকার, সুন্দরভাবে খেয়ে ফেরে চলার জন্য তোমার শরীরটা খুব গুরুত্বপূর্ণ। তো তারও মনে হয়েছে, সে তার মালিককে গিয়ে, বিল্ডারকে গিয়ে বলছেন, স্যার আমাকে
ছেড়ে দিন, ছেলে মেয়েরাও চাইছে, আমিও বুঝতে পারছি আর পারছি না, একটা জায়গায় তো থামতে হবে। তো বিল্ডার বললেন একদম ঠিক, আমিও ভাবছিলাম কদিন ধরে যে আমাদের থামা উচিত, আমিও সব দায়িত্ব ছেলেকে দিয়ে আমিও সরে যেতে চাই, কিন্তু একটা এরকম সুন্দর কাজ এসছে যেটা না আমি কাউকে ভরসা পাচ্ছি না, ওটা আপনার এবং আমার শেষ কাজ। তারপরে না আমিও দায়িত্ব দিয়ে দেবো, আপনাকেও আর আসতে হবে। এই 6 মাস একটা সুন্দর বিল্ডিং, ভীষণ ভালো মানুষ, তার এই বিল্ডিংটা না একটু বানিয়ে দিন, একটা বাংলো বাড়ি আপনি নিজের মতো করে বানান। এত ভালো মানুষ না যে একজন ভালো মানুষের হাতেই আমি তার বাংলো বাড়িটা বানিয়ে দিতে চাই বলে তাকে প্ল্যান, ড্রয়িং আর অন্যান্য যা যা দরকার সব উনি দিয়ে দিলেন, দিয়ে বললেন আপনি কাল থেকে কাজটা শুরু করে দিন। এই কাজটা শেষ তো আমাদের দুজনেই রিটায়ারমেন্ট, তারপরে আমরা রিটায়ারমেন্ট সেলিব্রেট করব। তো উনি বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে সবকিছু সবার সাথে ডিসকাশন করলেন, ম্যানেজার, ছেলে মেয়ে, স্ত্রী, আরো যারা আছে তাদের সাথে আলোচনা করলেন। তো তাদের মধ্যে অনেকে বললেন দেখো তোমার বিল্ডার কিরকম ব্যবসায়ী মানসিকতা, যেতে যেতেও তোমাকে দিয়ে একটা বাংলো বানিয়ে নিচ্ছে। উনি তো কে জানে লক্ষ লক্ষ টাকা এটা থেকে রোজগার করবে, আর তোমাকে কয়েক হাজার টাকা দেবে মাসে মাসে, করবে তো তুমি, এটাকে বলে ব্যবসায়ী। তো তার মনে হলো ঠিকই তো, যেতে যেতে মনটা ভেঙে গেছে, আর কাজ করতে ইচ্ছা করতে না। 6 মাস না কোন রকমে পার করে দিই, নাও বলতে পারবো না, তো কোন রকমে না পার করে দিয়েছে। যেরকম আগে সকালে যেত, রাত্রে ফিরতো, দুপুরে খাবার পৌঁছে যেত, খুব পরিশ্রম করে কাজ করতো, তারপরে সন্ধ্যের পরে আবার অফিসে গিয়ে সেই কাজগুলো করতে হতো। এখানে এরকমটা করছে না, সকালবেলা অত যাচ্ছে না, একটু দুপুর দুপুর করে যাচ্ছে, মানে 11টা-11টার দিকে গিয়ে আবার 1টা-2টার দিকে বাড়িতে চলে আসছে, বাড়িতে খাওয়া দাওয়া করে বাড়িতে থেকে যাচ্ছে। বেশিরভাগ দিন সেকেন্ড হাফে যাচ্ছে না। যারা কাজ করছে সাথে তারাও বুঝতে পারছে